হ্যালো ফ্রেন্ডস, এগিয়ে 2.0 সকলকেই স্বাগত। আর ফুড এসআইকে টার্গেট করে প্রতিদিনের মতো আজও আমরা ম্যাথের প্র্যাকটিস সেটে নিয়ে চলে এসেছি। তো এটা আমাদের 19 নম্বর সেট। এর আগে অলরেডি আমরা 18টি সেট করে দিয়েছি। যারা দেখেননি অবশ্যই দেখে নিন, লিঙ্ক ডিসক্রিপশন বক্স বা প্লে লিস্টের মধ্যে পেয়ে যাবেন। প্রত্যেকটার পিডিএফ কিন্তু টেলিগ্রাম চ্যানেলে দেওয়া আছে, এটার পিডিএফ ওখানেই দেওয়া থাকবে। যারা এখনও পর্যন্ত যুক্ত হয়নি, যুক্ত হয়ে যান, লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তো 50-এ কীভাবে আপনারা ম্যাক্সিমাম নাম্বার অ্যাটেম্প করবেন এবং সেটা খুবই কম সময়, সেটাকেই কিন্তু টার্গেট করা হচ্ছে। তাছাড়া ডব্লিউবিসিএসে কী টাইপের কোশ্চেন এসেছে আমরা সকলেই দেখেছি, সেটাকেই মাথায় রেখে 2 থেকে 3টি প্র্যাকটিস সেটের বুক অ্যানালিসিস করে কিন্তু এখানে কোশ্চেনগুলো নিয়ে আসছি। কোনো টাইপ কিন্তু বাদ যাবে না, বেসিক টু অ্যাডভান্স সমস্ত টাইপের কোশ্চেন কিন্তু এখানে কভার করা হচ্ছে। মাত্র হাতে আর আমাদের 15 থেকে 16 দিন মতো বাকি আছে। তো যারা এখনও পর্যন্ত দেখেননি ভিডিওগুলো অবশ্যই দেখে নিন। তো চলুন শুরু করবো, আর কোনো টাইম ওয়েস্ট করবো না। শুরু করার পূর্বে বলবো, যদি আমাদের চ্যানেলকে নতুন হয়ে থাকেন চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, আর এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো চলুন দেখে নেব ফার্স্ট কোশ্চেন কী বলছে। খুব সুন্দর একটি কোশ্চেন দিয়ে শুরু করছি আজকের। ফার্স্ট কোশ্চেন কি বলছে এখানে, যদি 2 বছরের সরল সুদের সাথে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদের পার্থক্যের অনুপাত 40:1 হয়, তাহলে বার্ষিক সুদের হার কত সেটা আমাদের নির্ণয় করতে হবে। তো এখানে 2 বছরের সিম্পল ইন্টারেস্টের মান দেওয়া আছে কত, 40 × x, এটা আমরা ধরে নিচ্ছি। আর 2 বছরের কম্পাউন্ড ইন্টারেস্ট মাইনাস সিম্পল ইন্টারেস্টের মানটা কত হচ্ছে, x। তো 2 বছরে কম্পাউন্ড ইন্টারেস্ট এবং সিম্পল ইন্টারেস্টের যে পার্থক্য, ডিফারেন্স, যে সূত্র কম বেশি আমরা সকলেই জানি। তো এর আগের ভিডিওতেও আমি আলোচনা করেছিলাম টোটাল 2টি সূত্র নিয়ে। একটি সূত্র তো আমাদের জানা অনেকেরই, D = P × R/100 তার স্কোয়ার, এটা আমরা সকলেই জানি কম বেশি। তাছাড়া আরও একটি সূত্র আছে, D = SI × R/200। এই দুটো সূত্র আপনারা মনে রাখবেন, যখন যে কোশ্চেন যেমন থাকবে দুটো সূত্রের মধ্যে একটি কিন্তু আপনাদেরকে অ্যাপ্লাই করতে হবে। তো এখানে আমরা সেকেন্ড সূত্রটা নিয়ে কাজ করব। ডি এর মান আমাদের বলা আছে x, SI এর মান বলা আছে 40 × x, আর এর মান আমাদের নির্ণয় করতে হবে। আর 200 বসিয়ে দিলাম, ক্যালকুলেশন করলে x কাটছে, 0 0 কাটছে, 4 দিয়ে কাটলে কত পাচ্ছি, 5। তাহলে আর এর মান আমাদের এখানে হয়ে যাচ্ছে 5%। সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে 1 নম্বর অপশান। নেক্সট কোশ্চেন চলে যাব। কি বলছে, কমল তার মাসিক আয়ের x% সঞ্চয় করে, যখন তার মাসিক ব্যয় 20% বৃদ্ধি পায় এবং মাসিক আয় 26% বৃদ্ধি পায়, তখন তার মাসিক সঞ্চয় 60% বৃদ্ধি পায়। এক্স এর মান কত? এটা আমি 2 রকম মেথডে করাবো, যার যেটা সুবিধা হবে সে সেটা করতে পারেন। তো ফার্স্ট মেথড আমরা সকলেই জানি, ইনকাম = এক্সপেন্ডিচার প্লাস সেভিংস। এখানে আমরা দেখতে পাচ্ছি যে ব্যয়, এক্সপেন্ডিচার বৃদ্ধি পাচ্ছে, মাসিক আয় বৃদ্ধি পাচ্ছে এবং মাসিক যে সঞ্চয় সেভিংস সেটাও বৃদ্ধি পাচ্ছে। তাহলে এখানে আমরা অ্যালিগেশনের সূত্রটা অ্যাপ্লাই করতে পারি, যেহেতু প্রত্যেকটা বৃদ্ধি পাচ্ছে। তাহলে এখান থেকে আমরা সহজে এক্সপেন্ডিচার এবং সেভিংসের রেশিওটা বার করে ফেলতে পারবো। এক্সপেন্ডিচার আর সেভিংস, এক্সপেন্ডিচার অর্থাৎ ব্যয় 20% বৃদ্ধি পাচ্ছে, সেভিংস 60% বৃদ্ধি পাচ্ছে, আর ইনকাম এটা 26% বৃদ্ধি পাচ্ছে। ক্যালকুলেশনের সুবিধার্থে আমরা পার্সেন্টেজগুলো আউট করলাম। তাহলে আমাদের যে রেশিও সেটা কত দাঁড়াচ্ছে, 60 - 26 অর্থাৎ 34, এবং 26 - 20 অর্থাৎ 6। তাহলে এখান থেকে আমরা যদি অনুপাত বার করি, ক্যালকুলেশন করব, এটা তো আমাদের অনুপাতে এসেছে, ক্যালকুলেশন করব। ক্যালকুলেশন করলে আমরা কত পাচ্ছি, 17:3। তাহলে এখান থেকে আমরা বলতে পারছি কি, আমাদের এক্সপেন্ডিচার এবং সেভিংস কি অনুপাতে আছে, 17:3। যদি আমরা আমাদের ইনকাম যদি 20 ইউনিট হয়, সেখান থেকে আমরা 17 ইউনিট খরচ করছি আর 3 ইউনিট সেভিংস করছি। তাহলে আমাদের x%-এর মানটা কত হবে, অর্থাৎ 3 20-র মধ্যে আমরা 3 সঞ্চয় করছি ইন্টু 100% বার করব। 0 0 কাটছে, 2 দিয়ে কাটলে 5, তাহলে আমরা কত পাচ্ছি এখানে, 15%। সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে এখানে আমাদের 2 নম্বর অপশান। এটা হচ্ছে আমাদের ফার্স্ট মেথড। সেকেন্ড মেথড বলবো, আমরা কি জানি, একটু আগেই বললাম, ইনকাম =
এক্সপেন্ডিচার প্লাস সেভিংস। তো আমাদের এখানে যেটা দেখতে পাচ্ছি X% সঞ্চয় করছে, তো আমরা যদি 100 টাকা ইনকাম করি তার মধ্যে X টাকা সঞ্চয় করছি, খরচ করছি 100 মাইনাস এক্স। তো 100 ইকুয়াল টু 100 মাইনাস এক্স প্লাস এক্স, এটা আমরা লিখতে পারি। এরপর যেটা পাচ্ছি ব্যয় 20% বৃদ্ধি পাচ্ছে এবং আয় 26% বৃদ্ধি পাচ্ছে। আগে ছিল 100, এখন 26% বৃদ্ধি পাচ্ছে, অর্থাৎ 126 হয়ে যাচ্ছে। আর এক্সপেন্ডিচার 20% বৃদ্ধি পাচ্ছে, আগে ছিল 100 মাইনাস এক্স, তাহলে এখন 20% বৃদ্ধি পাচ্ছে, তাহলে 120/100 এটা হয়ে যাবে। আর সেভিংস 60% বৃদ্ধি পাচ্ছে, আগে ছিল এক্স, সেটা 60% বৃদ্ধি পাচ্ছে, 160/100 এটা হয়ে যাবে। তাহলে এখান থেকে আমরা 126 ইকুয়াল টু 100 মাইনাস এক্স ইন্টু 120/100 প্লাস এক্স ইন্টু 160/100 এটা লিখতে পারি। যেহেতু আমরা জানি ইনকাম ইকুয়াল টু এক্সপেন্ডিচার প্লাস সেভিংস, এখান থেকে আমরা এক্সের মান নির্ণয় করব। নির্ণয় করলে কিন্তু 15 পাবো, যেটা আমরা এর আগের মেথডেও পেয়েছি, কারণ আমাদের এখানে সঠিক অ্যান্সার 15ই আসবে। 2 নম্বর অপশন কিন্তু এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে। আপনারা ক্যালকুলেশনটা করে দেখতে পারেন। তো যার যে মেথডটা সুবিধা হবে সে সেটাতে করতে পারেন। তো চলে যাব নেক্সট কোশ্চেনে। এখানে আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে 2 নম্বর অপশন 15। কি বলছে? খারাপ আবহাওয়ার কারণে একটি ফ্লাইট ধীর হয়ে যায় এবং ফলস্বরূপ ট্রিপের গড় গতিবেগ 400 কিমি/আওয়ার কমে যায় এবং ফ্লাইটের সময় ও ঘন্টা বেড়ে যায়। ফ্লাইটটি 2400 কিমি দূরত্ব অতিক্রম করলে ফ্লাইটের প্রকৃত সময়কাল কত সেটা আমাদের নির্ণয় করতে হবে। তো আমরা ধরে নিচ্ছি প্রকৃত সময়কাল সেটা হচ্ছে এক্স আওয়ার। তাহলে এখন আমাদের যে প্রকৃত গতিবেগ সেটা কি হয়ে যাবে? S1 দিয়ে লিখলাম। আমাদের দূরত্ব বলা আছে 2400 বাই আমরা সময় জানি এক্স, তাহলে এত কিমি/আওয়ার হয়ে যাবে গতিবেগ। এরপর গতিবেগ কিন্তু 3 ঘন্টা বেড়ে যাচ্ছে, ফ্লাইটের সময় 3 ঘন্টা বেড়ে যাচ্ছে। একটু এখানে টাইপিং মিস্টেক হয়েছে। 400 কিমি/আওয়ার গতিবেগ কমছে এবং ফ্লাইটের সময় 3 ঘন্টা বেড়ে যায়। ফ্লাইটে 2400 কিমি দূরত্ব অতিক্রম করতে কত সময় নেবে সেটা আমাদের বার করতে হবে। তাহলে এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি ফ্লাইটের সময় 3 ঘন্টা বেড়ে যাচ্ছে, অর্থাৎ এক্স প্লাস 3 এটা হয়ে যাচ্ছে। তাহলে আমাদের গতিবেগটা কত হয়ে যাবে? 2400 বাই এক্স প্লাস 3 এটা হয়ে যাবে এত কিমি/আওয়ার, যার ফলে সময়টা বাড়ার ফলে গতিবেগটা তো কমে যাচ্ছে, যার ফলে সময়টা বেড়ে যাচ্ছে। 400 কিমি/আওয়ার গতিবেগ কমে যাচ্ছে। তাহলে এখান থেকে আমরা বলতে পারি 2400/x মাইনাস 2400/x প্লাস 3 ইকুয়াল টু 400 এটা আমরা বলতে পারি। ক্যালকুলেশন করলে দুটো জিরো করে ক্যান্সেল হচ্ছে, 4 দিয়ে কাটলে 6, এখানেও 6 থাকবে। তাহলে এখান থেকে আমরা বলতে পারি 6 ইন্টু এক্স প্লাস 3 মাইনাস এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস 3x। এখান থেকে এক্স এক্স ক্যান্সেল আউট হচ্ছে, তাহলে এখান থেকে আমরা বলতে পারি এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 18 ইকুয়াল টু 0, প্লাস 3x মাইনাস 18 ইকুয়াল টু 0 এটা আমরা বলতে পারি। এটার যদি আমরা সমাধান করি, আমাদের 18 আছে, 3 6 18, অর্থাৎ 3 গুণ 6 পাবো। তাহলে 3কে যদি আমরা মেলাই, এখানে মাইনাস চিহ্ন আছে, মাইনাস দিয়ে মেলাতে হবে। 6 মাইনাস 3 এটা করব, এখানে আমাদের প্লাস চিহ্ন আছে, অর্থাৎ প্লাস 6 মাইনাস 3 হয়ে যাবে। আমরা এক্সের মান কত পাবো? এখানে যেহেতু প্লাস 6 আছে মাইনাস 6 হয়ে যাবে, এখানে মাইনাস 3 আছে প্লাস 3 হয়ে যাবে। তাহলে আমরা কি জানি সময় কখনো ঋণাত্মক হতে পারে না, অর্থাৎ -6 হবে না। তাহলে আমাদের সঠিক অ্যান্সার এক্স ইকুয়াল টু +3 হয়ে যাবে। তাহলে প্রকৃত সময়কাল কত? 3 ঘন্টা। 1 নম্বর অপশন আমাদের এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে। নেক্সট কোশ্চেন চলে যাব। কি বলছে? একটি ক্লাসে 50 জন শিক্ষার্থীর গড় নাম্বার 64 হয়েছে। যদি দুজন শিক্ষার্থীর নম্বর ভুলভাবে 83 এবং 24-এর পরিবর্তে যথাক্রমে 38 এবং 42 লেখা হয়, তাহলে সঠিক গড় কত? তো এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি, আমাদের অ্যাকচুয়ালি টোটাল
কত হওয়ার কথা ছিল? 83 যোগ 24 এত যোগ করার কথা ছিল, অর্থাৎ 107 যোগ করার কথা ছিল। এটার পরিবর্তে আমরা যোগ করে ফেলেছি 38 ভুল করে প্লাস 42 অর্থাৎ 80 যোগ করে ফেলেছি। আমাদের কত কম যোগ করেছি আমরা? 107 মাইনাস 80 অর্থাৎ আমরা 27 কম যোগ করেছি। এটা টোটাল 27 কম যোগ করেছি। তাহলে আমরা অ্যাভারেজ অর্থাৎ গড় কত কম যোগ করেছি? 27 ভাগ 50 জন শিক্ষার্থী অর্থাৎ 0.54 কম যোগ করেছি আমরা। আমাদের যে অ্যাকচুয়ালি নম্বর সেটা গড় নম্বর কত হতো? তাহলে এত আমরা কম যোগ করেছি, এত গড়, তখন 64 প্লাস 0.54 অর্থাৎ আমাদের অ্যান্সার হয়ে যেত এখানে 4 নম্বর অপশান। এটাই আমাদের সঠিক গড় হতো যদি আমরা 107 যোগ করতাম টোটালের সাথে, কিন্তু আমরা যোগ করেছিলাম কত? 80। তাহলে অ্যাভারেজ আমাদের যোগ করা পড়তো 0.54, তাই আমাদের সঠিক অ্যাভারেজ হয়ে যেত 64.54। তো নেক্সট কোশ্চেন চলে যাবে, এখানে আমাদের সঠিক অ্যান্সার 4 নম্বর অপশান। কি বলছে? 50,000 টাকার একটি ফিক্সড ডিপোজিটে বার্ষিক 7% চক্রবৃদ্ধি বার্ষিক চক্রবৃদ্ধি হারে 7,245 টাকা সুদ অর্জন করে। অর্থাৎ এখানে সিআই এর মানটা বলা আছে 7,245, পি এর মান বলা আছে 50,000। ফিক্সড ডিপোজিটের মেয়াদ কত, অর্থাৎ কত বছর সেটা আমাদের নির্ণয় করতে হবে। আমরা কি জানি? এ ইকুয়াল টু পি ইন্টু 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার এন। এর মান আমরা কি জানি? পি প্লাস সিআই। তাহলে এখানে এর মান আমাদের কত হয়ে যাবে? 50,000 প্লাস 7,245 অর্থাৎ আমাদের এ হয়ে যাবে 57,245 হয়ে যাবে, যেখানে পির মান বলা আছে 50,000 ইন্টু 1 প্লাস আর বলা আছে 7/100 টু দি পাওয়ার এন। ক্যালকুলেশন করলে 5 দিয়ে যদি আমরা ক্যালকুলেশন করি এখানে কত পাবো? 1,4,4,9 এত পাবো। আমরা এখানে দেখতে পাচ্ছি 107/100 টু দি পাওয়ার এন, তার মানে এখানে আমরা দেখতে পাচ্ছি 100-র পাওয়ার হচ্ছে 2, তাহলে নিশ্চয়ই এখানে আমাদের মেলাতে গেলে 107-এর পাওয়ার 2 আসতে হবে। তো 107-এর স্কোয়ার হতে হবে, তো সেটাই আছে আমাদের। তাহলে এখান থেকে আমরা সরাসরি বলতে পারি 107/100 তার স্কোয়ার ইকুয়াল টু 107/100 টু দি পাওয়ার এন। যেহেতু আমাদের সহগ সমান আছে তাহলে পাওয়ার দুটো সমান হয়ে যাবে, এন ইকুয়াল টু 2। তাহলে আমাদের এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে ফিক্সড ডিপোজিটের মেয়াদ 2 বছর। 1 নম্বর অপশন এখানে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে। নেক্সট কোশ্চেন চলে যাব। কি বলছে? একজন ব্যক্তি 75,000 টাকা 3 বছরের জন্য 5% সরল সুদে ধার দেন। তিনি এই অর্থ বিকে 7% হারে 3 বছরের জন্য ধার দেন। তার প্রাপ্ত লাভ কত টাকা হবে সেটা আমাদের নির্ণয় করতে হবে। তো যদি আমরা 75,000 টাকা 3 বছরের জন্য 5% হারে একজনকে ধার দিই, তাহলে আমরা এসআই এর মান কত পাবো? দুটো জিরো ক্যান্সেল হচ্ছে, 15 গুণ 75 অর্থাৎ এখানে আমরা পাবো 75,000,0573 অর্থাৎ 0521 11,250 এটা পাবো। যদি 7% হারে 3 বছরের জন্য 75,000 টাকা দেয়া হয় সরল সুদে, সেক্ষেত্রে আমাদের এসআইয়ের সিম্পল ইন্টারেস্টের মান কত আসবে? ক্যান্সেল আউট করছি, এখান থেকে আমরা পাবো 15,750। কত টাকা লাভ হচ্ছে? 15,750 মাইনাস 11,250 0054 অর্থাৎ 4,500 টাকা আমাদের লাভ হতো সেক্ষেত্রে, অর্থাৎ 2 নম্বর অপশন আমাদের এখানে রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে, অর্থাৎ 4,500 টাকা লাভ হবে। তো নেক্সট কোশ্চেনে চলে যাব। কি বলছে? একটি ব্যাগে
3:4:5 অনুপাতে 50 পয়সা, 25 পয়সা, 10 পয়সার মুদ্রা আছে। ওই মুদ্রাগুলির মোট মূল্য হচ্ছে 12 টাকা। 25 পয়সার মুদ্রার সংখ্যা নির্ণয় করুন। তো 50 পয়সার মুদ্রা আছে, 25 পয়সার মুদ্রা আছে, আর 10 পয়সার মুদ্রা আছে। কয়েনগুলোর অনুপাত বলা আছে 3:4:5। ভ্যালুর অনুপাতটা কত হয়ে যাবে? 50 পয়সার কয়েন আছে 3টি, তাহলে কত টাকা হবে এখানে? 3/2, কারণ আমরা জানি 50 পয়সা ইকুয়াল টু হাফ টাকা। 25 পয়সা কয়েন আছে 4টি, কত টাকা হয়ে যাবে? 1 টাকা হয়ে যাবে, কারণ আমরা জানি 25 পয়সা ইকুয়াল টু 1/4 টাকা। 10 পয়সার কয়েন আছে 5টি, তাহলে কত টাকা হয়ে যাবে? হাফ টাকা হয়ে যাবে, কারণ আমরা জানি 10 পয়সা ইকুয়াল টু 1/10 টাকা। তাহলে এখান থেকে আমরা ভ্যালুয়ের অনুপাতটা নির্ণয় করে ফেললাম। যদি আমরা সঠিক রেশিওতে নিয়ে আসি 3:2:1 এটা পাবো। তাহলে এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি 3 + 2 + 1 অর্থাৎ 6-এর মান আমাদের কোশ্চেনে বলা আছে 12। 1-এর মান কত? 4। কোশ্চেন কি বলছে? 25 পয়সার মুদ্রার সংখ্যা, তো 4-এর মান কত সেটা আমাদের নির্ণয় করতে হবে। 1-এর মান যদি 4 হয়, 4-এর মান কত হয়ে যাবে? 16 হয়ে যাবে। অপশন 2 এখানে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে। নেক্সট কোশ্চেন চলে যাব। কি বলছে এখানে? এ, বি আর সি একসাথে ব্যবসা শুরু করে। এর মূলধনের বিনিয়োগ বি এর বিনিয়োগের 4 গুণের সমান এবং বি এর মূলধন সি এর মূলধনের দ্বিগুণ। তাহলে সি এর মূলধনটা আমরা ধরে নিচ্ছি এক্স, তাহলে বি এর মূলধন কত হয়ে যাবে? 2x। তাহলে এর মূলধন কত হয়ে যাবে? কি বলছে? বি এর বিনিয়োগের 4 গুণের সমান, এর বিনিয়োগের 3 গুণ, অর্থাৎ 3a = 4 × 2x এটা হয়ে যাবে। তাহলে এর মান আমরা কত পাচ্ছি এখান থেকে? 8x/3 এত পাচ্ছি। আমরা যদি এটার অনুপাত নির্ণয় করি 8x/3 = 2x x x x ক্যান্সেল হচ্ছে, তাহলে এখান থেকে আমরা পাচ্ছি 8:6:3। তাহলে আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে 4 নম্বর অপশন। নেক্সট কোশ্চেনে চলে যাব। কি বলছে? একজন শ্রমিকের গড় মাসিক বেতন 10,000 টাকা, কিন্তু বেতন প্রদানের সময় বেতন প্রদানকারী শ্রমিকের 6 মাসের অতিরিক্ত সময়ের কাজের জন্য প্রতি মাসে 2,000 টাকা বাবদ টাকা প্রদান করতে ভুলে যায়। শ্রমিকের সঠিক মাসিক আয় সন্ধান করুন। তো এখান থেকে আমরা যেটা দেখতে পাচ্ছি 6 মাস অতিরিক্ত কাজ করে, প্রত্যেক মাসে 2,000 টাকা করে দেওয়ার কথা, কিন্তু সেটা দেওয়া হয় না। তাহলে টোটাল এখানে আমরা 12,000 টাকা পাচ্ছি, যেটা দেওয়া হচ্ছে না, এটা হচ্ছে টোটাল। তাহলে গড় কত টাকা? মাসিক গড় কত টাকা দেওয়া হচ্ছে না? গড় নির্ণয় করতে গেলে অ্যাভারেজ মাসিক বলেছি, অর্থাৎ বছরে ভাগ 12 করব, 1,000 পাবো। আমাদের গড় মাসিক বেতন কত ছিল? 10,000, তার সাথে আমরা 1,000 করে গড় মাসিক বেতন কম দিচ্ছি, তাহলে টোটাল 11,000 হয়ে যাবে আমাদের এখানে। 3টে 0, তাহলে এখানে আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে 1 নম্বর অপশন। তো নেক্সট কোশ্চেনে চলে যাব। কি বলছে? 3টের সময় ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটা নিচে কোন কোন উৎপন্ন করে সেটা আমাদের নির্ণয় করতে হবে। তো ক্লকের একটি সূত্র আছে, কি? থিটা ইকুয়াল টু কোণের পরিমাপ ইকুয়াল টু আমরা যেটা জানি 11/2 mod অফ 11/2 ইন্টু m -30 ইন্টু এইচ, যেখানে m হচ্ছে মিনিটের কাঁটা, এইচ হচ্ছে ঘন্টার কাঁটা। তো আমরা কি জানি 3টের সময় মিনিটের কাঁটার মান হবে 0 আর এইচ এর মান হবে 3। আমাদের কি বলছে? 3 ঘন্টা, 3টে মানে 3 ঘন্টা 0 মিনিট, তাহলে মিনিটের মান কত হচ্ছে? 0, আর ঘন্টার মান কত হচ্ছে? এইচের মান 3 হচ্ছে। এখানে যদি আমরা বসাই এই পার্টটা 0 হয়ে যাবে, 0 দিয়ে গুণ করলে মানে 0 - 90, এটা মডের মধ্যে পাবো। মড মানে কি? আমরা সবসময় পজিটিভ মানটা গ্রহণ করি, নেগেটিভ মান আমরা বাদ দিয়ে দিই, তাহলে এটা আমরা পাবো 90 ডিগ্রি। সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের এখানে 1 নম্বর অপশান। তো এই হচ্ছে আজকের কোশ্চেন, যেগুলো নিয়ে আমরা আলোচনা করলাম। তাছাড়া আমাদের রিজনিংয়ের কিছু চ্যাপ্টার আছে যেগুলো নিয়ে আমরা
আমাদের টোটাল এখানে টার্গেট 30টি সেট করানোর পর আমরা সেগুলো নিয়ে একটু আলোচনা করে দেবো এক্সামের আগে। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে বা কোনো রকম উপকার হয়ে থাকে একটি লাইক করবেন অবশ্যই, আর বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দেবেন যাতে সকলের মধ্যে ছড়িয়ে পড়ে। তো নেক্সট ভিডিওতে আমাদের আবার দেখা হচ্ছে। থ্যাংক ইউ, গুড বাই।